নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের রাজ্য দেওয়ার জন্য কৌরবদের আলোচনা এবং সিদ্ধান্ত। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি পাণ্ডবদের রাজ্য দেওয়ার জন্য কৌরবদের আলোচনা এবং সিদ্ধান্ত। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, সব রাজাই তাদের গুপ্তচর মারফত জানতে পারলেন যে পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হয়েছে। লক্ষ্যভেদকারী ছিলেন স্বয়ং বীর রত্ন অর্জুন। তার সঙ্গী, যিনি শল্যকে আছাড় মেরেছিলেন এবং বড় বড় গাছ উপড়ে রাজাদের হতচকিত করেছিলেন, তিনি ছিলেন মহাবীর ভীম। এই খবরে সকলে বিস্ময় প্রকাশ করলেন। তারা পাণ্ডবদের অগ্নিদাহ থেকে রক্ষা পাওয়ার সন্তোষ প্রকাশ করলেন এবং কৌরবদের দুর্ব্যবহারে ক্ষুণ্ণ হয়ে ধিক্কার দিলেন। দুর্যোধন এই সংবাদে বিষণ্ণ হলেন। তিনি তার সঙ্গী অশ্বত্থামা, কর্ণ, শকুনি এদের সঙ্গে তাদের রাজধানী হস্তিনাপুর ফিরে এলেন। দুঃশাসন শান্ত কণ্ঠে বললেন, ভ্রাতা, আমার এখন মনে হচ্ছে ভাগ্যই বলবান। চেষ্টা করলেও কিছু হয়নি। পাণ্ডবেরা সেই জন্য আজও জীবিত। সেই সময় সকল কৌরবেই অত্যন্ত হতাশ এবং বিষণ্ণ হয়ে পড়েছিলেন। তারা হস্তিনাপুরে পৌঁছে সমস্ত সংবাদ জানালে বিদুর অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, মহারাজ, ধন্য হোক, কুরুবংশীয়দের এখন বৃদ্ধি হচ্ছে। ধৃতরাষ্ট্র প্রসন্ন হয়ে বলতে লাগলেন, অত্যন্ত আনন্দের কথা, অত্যন্ত আনন্দের কথা। ধৃতরাষ্ট্র মনে করেছিলেন দুর্যোধনেই দ্রৌপদীকে লাভ করেছেন। তাই তিনি নানা প্রকার গহনা পাঠানোর নির্দেশ দিচ্ছিলেন এবং বলছিলেন, বরবধূকে আমার কাছে নিয়ে এসো। বিদুর জানালেন, দ্রৌপদীর পাণ্ডবদের সঙ্গে বিবাহ হয়েছে এবং তারা অত্যন্ত আনন্দে দ্রুপদের রাজধানীতে রয়েছেন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, পাণ্ডবদের আমি নিজের পুত্রদের থেকেও বেশি স্নেহ করি। তাদের জীবন রক্ষায়, বিবাহ হওয়ায় এবং দ্রুপদের মতো কুটুম্ব লাভ হওয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি। দ্রুপদের আশ্রয় থেকে তারা খুব শীঘ্র নিজেদের উন্নতি করতে পারবে। বিদুর বললেন, আমি প্রার্থনা করি এইরকম বুদ্ধি যেন আপনার সারা জীবন বজায় থাকে। বিদুর সেখানে থেকে চলে যাবার পর দুর্যোধন এবং কর্ণ ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, মহারাজ, বিদুরের সামনে আমরা আপনাকে কিছু বলতে পারিনি। আপনি তার সামনে শত্রুদের উন্নতিতে নিজের উন্নতি মনে করে আনন্দ প্রকাশ করছিলেন। আমাদের তো দিন রাত শত্রুদের বল খর্ব করার কথা চিন্তা করা উচিত। আমাদের এখন থেকে এমন কিছু করতে হবে যাতে তারা পরবর্তীকালে আমাদের এই রাজ্য হাতিয়ে নিতে না পারে। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, আমিও তো তাই চাই, কিন্তু বিদুরের সামনে একথা বলা তো দূরে থাক, হাব ভাবেও যেন প্রকাশিত না হয়। সে যেন আমার ভাব বুঝতে না পারে, তাই আমি তার সামনে পাণ্ডবদের গুণগান করি। তোমরাই বলো এখন কি করা উচিত। দুর্যোধন বললেন, পিতা, আমার তো মনে হয় কিছু বিশ্বাসী গুপ্তচর এবং বুদ্ধিমান ব্রাহ্মণদের পাঠিয়ে কুন্তী এবং মাদ্রীর পুত্রদের মধ্যে মনোমালিন্য উৎপাত করানোর জন্য চেষ্টা করা উচিত এবং রাজা দ্রুপদ তার পুত্র এবং মন্ত্রীদের লোভে বশীভূত করে তাদের দিয়ে পাণ্ডবদের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কোনোভাবে দ্রৌপদী যাতে ওদের ত্যাগ করেন তাও করা যেতে পারে, কিংবা ভীমকে যদি হত্যা করা যায় তাহলে তো সব কাজই হয়ে যাবে। ভীম না থাকলে অর্জুন কর্ণের শিখিও নয়। আপনার যদি এই সকল পরামর্শ ঠিক বলে মনে না হয় তাহলে কর্ণকে ওর কাছে পাঠিয়ে দিন।
যখন ওরা কর্ণের সঙ্গে এখানে আসবে তখন আগের মতো কোনো একটা উপায় বার করতেই হবে এবং এইবার ওরা আর রক্ষা পাবে না। দ্রুপদীর পূর্ণ বিশ্বাস এবং সহানুভূতি অর্জন করার আগেই ওদের মেরে ফেলা উচিত। আমার তো এই মত। কর্ণ, এ ব্যাপারে তোমার কি মত? কর্ণ বললেন, দুর্যোধন, তোমার মত আমার পছন্দ নয়। তোমার পরামর্শ মতো পাণ্ডবদের বশে আনা সম্ভব বলে মনে হয় না। এদের ভাইদের মধ্যে প্রীতি এত বেশি যে সেখানে মনোমালিন্যের কোনো কারণই নেই। একই নারীকে তারা বিবাহ দ্বারা লাভ করেছে এবং তাকেই সকলে ভালোবাসে। এর ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পেয়েছে। রাজা দ্রুপদ একজন শ্রেষ্ঠ নরপতি, তিনি ধনলোভী নন। তুমি সমস্ত রাজ্য দিয়েও তাকে পাণ্ডবদের বিপক্ষে নিয়ে যেতে পারবে না। শ্রীকৃষ্ণ যতক্ষণ না তার যাদব সৈন্যদের নিয়ে পাণ্ডবদের রাজ্য পাইয়ে দেবার জন্য রাজা দ্রুপদের কাছে পৌঁছচ্ছেন, ততক্ষণ তুমি তোমার পরাক্রম দেখাতে পারো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য তার অগাধ সম্পত্তি, সমস্ত রাজ্য ত্যাগ করতে ইতস্তত করবেন না। তাই আমার মত হলো, আমরা এখনই এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে দ্রুপদের রাজ্যে চড়াও হই এবং দ্রুপদকে পরাজিত করে পাণ্ডবদের বধ করি। কারণ পাণ্ডবদের সাম, দান এবং ভেদনীতির দ্বারা বশীভূত করা সম্ভব নয়। এই বীরেদের বীরত্বের সাহায্যেই মেরে ফেলা উচিত। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র কর্ণ, তুমি শস্ত্র কুশলেই শুধু নয়, নীতি কুশলও। তোমার কথা তোমারই অনুরূপ। তুমি ঠিকই বলেছ। তবু আমার মনে হয় যে আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, বিদুর এবং তোমরা দুজন সকলে মিলে এই ব্যাপারে আলাপ আলোচনা করে এমন একটা উপায় স্থির করো যাতে পরিণামে ভালো হয়। ধৃতরাষ্ট্র পিতামহ ভীষ্ম এবং অন্যান্য সকলকে সেখানে ডেকে পাঠালেন। সকলে মন্ত্রণা কক্ষে গিয়ে আলোচনা করতে লাগলেন। পিতামহ ভীষ্ম বললেন, পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করা আমাদের পছন্দ নয়। আমার কাছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু আর তাদের পুত্রেরা সবাই সমান। আমি এদের সকলকেই স্নেহ করি। আমার ধর্ম হলো এদের সকলকেই রক্ষা করা। তাই আমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা সমর্থন করি না। তুমি ওদের সঙ্গে ভালো ব্যবহার করে ওদের অর্ধেক রাজ্য প্রদান করো। তুমি যেমন এই রাজ্য তোমার পিতা ও পিতামহের বলে জানো, তেমনি ওদেরও তাই। দুর্যোধন এই রাজ্য যদি পাণ্ডবেরা না পায়, তাহলে তুমি অথবা ভরত বংশের অন্য কেউ কিভাবে এই রাজ্যের স্বত্বাধিকারী হতে পারো? তুমি যে এখন রাজা হয়েছ তা ধর্মবিরুদ্ধ। তোমার থেকে আগে ওরাই এই রাজ্য পাওয়ার অধিকারী। তোমার খুশি মনে এই রাজ্য ওদের ফিরিয়ে দেওয়া উচিত। এছাড়া অন্য কোনোভাবে তোমাদের মঙ্গল হবে না। তুমি কেন নিজের মাথায় কলঙ্ক লেপন করছো? আমি যখন থেকে শুনেছি যে কুন্তী আর তার 5 পুত্র সহ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, তখন থেকে আমার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এসেছিল। তাদের দগ্ধ করার জন্য তোমাকে যতটা দায়ী করা হয়েছে ততটা পুরোচনকে নয়। এখন পাণ্ডবেরা জীবিত থাকায় এবং তাদের খোঁজ পাওয়ায় তোমার অপকীর্তি দূর হতে পারে। পাণ্ডবগণ জীবিত থাকলে স্বয়ং ইন্দ্র তাদের রাজ্য থেকে বঞ্চিত করতে পারবেন না। ওরা বুদ্ধিমান এবং ধর্মাত্মা। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ খুব বেশি। আজও পর্যন্ত তুমি ওদের যে রাজ্য থেকে দূরে রাখার চেষ্টা করেছো তা অধর্ম। ধৃতরাষ্ট্র, আমি স্পষ্ট করে তোমাকে আমার মত জানিয়ে দিলাম। যদি তোমার ধর্মে এতটুকুও মতি থাকে, তুমি আমার এবং নিজের কল্যাণ চাও, তাহলে যত শীঘ্র পারো ওদের অর্ধেক রাজ্য ফিরিয়ে দাও। দ্রোণাচার্য বললেন, ধৃতরাষ্ট্র, মিত্রদের কাছে কোনো পরামর্শ চাওয়া হলে তারা ধর্ম, অর্থ এবং যশ বৃদ্ধিকারী পরামর্শই দিয়ে থাকেন। এটি হলো ধর্ম। আমি মহাত্মা ভীষ্মের কথাই অনুমোদন করছি। সনাতন ধর্ম অনুসারে আমি পাণ্ডবদের অর্ধরাজ্য সমর্পণ করাই ন্যায়সঙ্গত বলে মনে করি। আপনি কোনো হিতৈষী ব্যক্তিকে রাজা দ্রুপদের রাজধানীতে পাঠান। তিনি পাণ্ডব এবং দ্রৌপদীর জন্য নানাবিধ রত্নালঙ্কার নিয়ে যাবেন এবং দ্রুপদকে বলবেন যে, মহারাজ দ্রুপদ,
আপনার পবিত্র বংশের সঙ্গে কুটুম্বিতা হওয়ার সমস্ত কুরুবংশ রাজা ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন অত্যন্ত আনন্দিত হয়েছে। এতে তারা তাদের কুল এবং গৌরব বৃদ্ধি হয়েছে বলে মনে করেন। তারপরে তিনি কুন্তী এবং পাণ্ডবদের আশ্বাস দেবেন এবং বোঝাবেন। তাদের মনে আপনার প্রতি বিশ্বাস জাগরিত হলে তাদের এখানে আসার জন্য প্রস্তাব করবেন। দ্রুপদ সম্মতি দিলে দুঃশাসন এবং বিকর্ণ সৈন্য সামন্ত নিয়ে দ্রৌপদী এবং কুন্তী সহ পাণ্ডবদের সসম্মানে ফিরিয়ে আনবেন। এদের পৃথক রাজ্য দিয়ে দিতে হবে। তাদের সম্মান জানালে রাজ্যের সমস্ত প্রজাই আপনাদের উপর প্রসন্ন হবে, কারণ তারাও তাই চায়। আমিও পিতামহ ভীষ্মের পরামর্শই মেনে নিয়ে আপনার হিতের কথা বলছি। এতে আপনার বংশের ভালো হবে। পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের কথা শুনে কর্ণ তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, মহারাজ, পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ আপনার দ্বারা সর্বপ্রকারের সম্মানিত। আপনি প্রায়শই এদের পরামর্শ নিয়ে থাকেন। যদি বিধাতা আপনার ভাগ্যে রাজ্য লিখে থাকেন, তাহলে সমস্ত জগৎ শত্রু হলেও কেউ আপনার কাছ থেকে তা ছিনিয়ে নিতে পারবে না। কেউ যদি মনোভাব গোপন করে কুমতলবে অমঙ্গলকে মঙ্গল বলে, তাহলে বুদ্ধিমান ব্যক্তির তা মানা উচিত নয়। আপনি বুদ্ধিমান ব্যক্তি। মন্ত্রীদের পরামর্শ ভালো না মন্দ তা আপনি নিজেই স্থির করুন, কেননা আপনি নিজের হিত এবং অহিত ভালো মতোই বুঝতে সক্ষম। দ্রোণাচার্য বললেন, আরে কর্ণ, আমি তোমার দুর্বুদ্ধি বুঝতে পারছি। তোমার হৃদয় কুমতলবে পূর্ণ। তুমি পাণ্ডবদের অনিষ্ট করার জন্য আমাদের পরামর্শকেই অনিষ্টকারক বলছো। আমি আমার বুদ্ধিতে কুরুবংশের রক্ষা এবং হিতের কথা বলছি। আমার বুদ্ধিতে যদি কুরুবংশের অহিত বলে তোমার মনে হয়, তাহলে কিসে হিত হবে বলো? আমি বলে রাখছি, আমার পরামর্শ মেনে না নিলে শীঘ্রই কৌরব বংশ ধ্বংস হবে। বিদুর বললেন, মহারাজ, হিতৈষী বন্ধুদের কর্তব্য হলো নিঃসংকোচে হিতকারক কথা বলা, কিন্তু আপনি তো ভালো কথা শুনতেই চান না, তাই হিতৈষীদের কথা হৃদয়ে স্থান দেন। পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ অত্যন্ত প্রিয় এবং হিতকর কথা বলেছেন, কিন্তু আপনি এখনো তা মেনে নেন। আমি তো খুব ভেবে দেখলাম যে ভীষ্ম এবং দ্রোণের থেকে বেশি হিতৈষী আপনার আর কেউ নেই। এই দুই মহাপুরুষেই অবস্থা, বুদ্ধি এবং শাস্ত্রজ্ঞান ইত্যাদি সবেতেই সকলের থেকে উপরে। এদের হৃদয়ে আপনার এবং পাণ্ডুর পুত্রদের প্রতি সমান স্নেহভাব আছে। বাম হস্তেও বাণ চালাতে পারদর্শী অর্জুনকে অন্য কেউ দূরের কথা, ইন্দ্র যুদ্ধে পরাজিত করতে অক্ষম। মহাবাহু ভীম, যার বাহুতে 10,000 হাতির বল, দেবতারাও তাকে যুদ্ধে জিততে পারেন না। রণাকাঙ্ক্ষী নকুল এবং সহদেব, ধৈর্য, ক্ষমা, সত্য এবং পরাক্রমের মূর্তিবান বিগ্রহ। যুধিষ্ঠিরকেও যুদ্ধে কিভাবে পরাজিত করা সম্ভব? আপনার বোঝা উচিত যে পাণ্ডবদের পক্ষে স্বয়ং শ্রী বলরাম এবং সাত্যকী আছেন। ভগবান শ্রীকৃষ্ণ ওদের পরামর্শদাতা। অসংখ্য বলশালী যদুবংশীয় সৈন্য তাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত। যুদ্ধ হলে পাণ্ডবদের জয় সুনিশ্চিত। যদি মেনেও নেওয়া যায় যে আপনার পক্ষ শক্তিহীন নয়, তাহলেও যে কাজ মিলেমিশে করা সম্ভব তাকে ঝগড়া বিবাদ করে সন্দেহভাজন করা কোনো বুদ্ধিমানের কর্ম নয়। প্রজারা যখন থেকে জানতে পেরেছে যে পাণ্ডবেরা জীবিত, তখন থেকে তারা তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এখন ওদের বিরুদ্ধে কোনো কাজ করলে রাষ্ট্র বিপ্লব হবে। আপনি প্রথমে আপনার প্রজাদের প্রসন্ন করুন। দুর্যোধন, কর্ণ, শকুনি এরা সবাই অধার্মিক এবং দুষ্টবুদ্ধি সম্পন্ন। এদের কথা শুনবেন না। আমি আগেই আপনাকে বলেছিলাম যে দুর্যোধনের অন্যায় কর্মে সমস্ত প্রজার সর্বনাশ হবে। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ অত্যন্ত বুদ্ধিমান এবং ঋষিতুল্য ব্যক্তি। এদের পরামর্শ আমার পক্ষে অত্যন্ত হিতকর। তুমি যা বলেছ আমি তা স্বীকার করি। যুধিষ্ঠির আদি ভাই ভাইয়েরা যেমন পাণ্ডুর পুত্র, তেমন
আমার পুত্র। আমার পুত্রের মধ্যেই তাদের এই রাজ্যের অধিকার যেমন আছে, সেরকম ওদেরও আছে। তুমি পাঞ্চাল দেশে যাও এবং রাজা দ্রৌপদীর কাছ থেকে অনুমতি লাভ করে কুন্তী, দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবকে সসম্মানে এখানে নিয়ে এসো। ধৃতরাষ্ট্রের আদেশ লাভ করে বিদুর দ্রৌপদীর রাজধানী উদ্দেশ্যে রওনা হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব বিদুর কর্তৃক পাণ্ডবদের হস্তিনাপুর আনয়ন এবং ইন্দ্রপ্রস্থে তাদের রাজ্য স্থাপন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।